আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 2nd of August 2024। আজকে আমাদের প্ল্যান অরের আশেপাশেই ঘোরাঘুরি করার। আজকে আমরা যাব আসলে দুইটা ঝর্ণা দেখতে। যে দুইটা ঝর্ণা হচ্ছে ইনফ্যাক্ট সুইডেনের মোটামুটি সবচেয়ে বড় দুইটা ঝর্ণার মধ্যে একটা ঝর্ণা হচ্ছে ট্যানফোসেন, আর আরেকটা হচ্ছে রিস্তাফলেট। আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে ট্যানফোসেন দেখতে। এটা দেখতে গেলে যেতে হবে আমাদের হচ্ছে E4 হাইওয়ে ধরে নরওয়ের ট্রন্ডহেইম সিটির দিকে যেই রাস্তাটা চলে গেছে সেটা ধরে যেতে হবে। তো অরে যে আমরা যেখানে হোটেলটা ছিলাম, হোটেল থেকে প্রায় 22 কিলোমিটার আমাদের গাড়িতে যেতে হবে, এবং এই 22 কিলোমিটার যেতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগবে। রাস্তায় কিছু ট্রাফিক ছিল কনস্ট্রাকশন কাজের জন্য, যেই কারণে সময়টা কম্পারেটিভলি একটু বেশি। আমরা যাচ্ছি অরে থেকে হচ্ছে দুভেদ যে শহরটা আছে সেটার দিকে। বাম পাশে হচ্ছে যে নদীটা দেখা যাচ্ছে সেটা আসলে অরেসিয়ান স্পেলিংটা এরকমই কিছু একটা হবে নদী। আর ওটার পাশ দিয়ে আসলে অরে শহরটা গড়ে উঠছে। তার আরও কিছু দূর পরে বেশ জঙ্গল আছে, মানে বন জঙ্গল তো সুইডেনে এমনিতে অনেক বেশি। পুরো সুইডেনে হচ্ছে 69% হচ্ছে বনভূমি, এটা জেনে রাখার ভালো। তো যাই হোক, যাব হচ্ছে দুভেদ সেটা একটা খুব ছোট একটা শহর। সেটাও এই ঠিক একই নদীর ধারে। আর এই নদীর সোর্স কিন্তু হচ্ছে ওয়ান অফ দ্য সোর্স হচ্ছে কিন্তু ফোসেন যে ঝর্ণাটা সেটা। আর আগে মানে যেটা হচ্ছে যে অরে নিয়ে যে আগের ভিডিওটা ছিল, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে অরে শহরটা খুব সুন্দর। এটা খুবই মানে চমৎকার একটা শহর এবং আধুনিক একটা শহর, যেটা ইন্টারনেট, ইউটিউব বা কোনো কিছুতে সার্চ করে এর সম্পর্কে আসলে এটার আধুনিকতা সম্পর্কে এত বেশি ইনফরমেশন পাওয়া যায় না, যেটা আমাদের আসলে খুবই মানে সারপ্রাইজ করছে বা অ্যামেজড করছে। যাই হোক, রাস্তাটা একেবারে পুরোপুরি বোরিং বলবো না, মানে অ্যাজ ইউজুয়াল রাস্তা। আমরা সোজা যদি চলে যাই, সোজা গেলে কিন্তু মোটামুটি প্রায় 50 কিলোমিটার পরেই হচ্ছে নরওয়ের বর্ডার পড়বে, এবং তারপরে আরও প্রায় 100 কিলোমিটার ড্রাইভ করতে হবে, করলে ট্রন্ডহেইম সিটি পাওয়া যাবে। তো আমরা ইনফ্যাক্ট আজকে অত দূর যাচ্ছি না, অলরেডি ইনফ্যাক্ট আমরা অলরেডি ট্রন্ডহেইম থেকে ঘুরে আসছি। সেটার ভিডিওটা আছে, সেটা আসলে পরে আপলোড করব। তো যেটা বলছিলাম, আমরা যাচ্ছি ট্রান্সফোসেনে। এটা হচ্ছে সুইডেনের সবচেয়ে বড় একটা ওয়াটারফল, যেটা মোটামুটি হাইট হচ্ছে 38 মিটার, এবং একটা স্টেপে আছে হচ্ছে 32 মিটার। 32 মিটার উপর থেকে নিচে পানি পড়ে। আর এটার উইথ মোটামুটি প্রায় 60 মিটার মতো। 60 মিটার কিন্তু বেশ বড় বলা যায়। এইখান থেকে যে পরিমাণ পানি পড়ে, পানি বের হয়, ইনফ্যাক্ট সামার টাইমে মোটামুটি প্রায় 750 কিউবিক মিটার পার সেকেন্ডে, যেটা কনসিডার করে আসলে বলা যায় এটা আসলে সুইডেনের সবচেয়ে বড় ঝর্ণা। আর উইন্টারে আবার মজার ঘটনা ঘটে, এই পানিগুলো জমে যায় এবং খুব চমৎকার কিছু আইস স্কাল্পচার তৈরি করে। তো সামারে যেমন লোকজন ঘুরতে আসে, সেরকম কিন্তু উইন্টারও এখানে অনেকেই ঘুরতে আসে। তবে বেস্ট সময়টা হচ্ছে আর্লি সামার, আর অথবা হচ্ছে লেট স্প্রিং। তো এটাতে আসলে জাস্ট টোটালি ডিফারেন্ট টাইপের একটা পাওয়া যায়, মানে ভাইব বা কালার পাওয়া যায়। আমরা অলরেডি সাইড রোডে নেমে গেছি। E14 যে হাইওয়েটা ছিল সেটা থেকে নেমে গেছি, এবং এখান থেকেও মোটামুটি প্রায় 8 কিলোমিটার দূরে পড়ে ঝর্ণাটা। তবে এই এলাকার টেরাইনটা অনেকখানি নরওয়ে টেরাইনের সাথে অনেকখানি মিল পাওয়া যায়। সুইডেনের যে গাছপালা বা নেচার, সেটার সাথে আসলে সেটা থেকে একটু আলাদা এই জায়গাটা।
এটা যদিও একটা সাইড রোডে ছিল, বাট এটাতে কিন্তু প্রচুর বেশ আমরা গাড়ি ঘোড়া দেখছিলাম। বেশ কিছু সাইক্লিস্ট পাইছি, যেটা সুইডেনে খুবই কমন, এবং এদেরকে খুব সাইড দিয়ে ধীরে ধীরে গাড়ি চালিয়ে এদের পাশ দিয়ে যেতে হয়, এটা ভদ্রতা। আমরা অলরেডি পৌঁছে গেছি। যেই ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছি এটাই আমাদের ঝর্ণার বলা যে হচ্ছে বেস ক্যাম্প, যেখানে গাড়ি আমরা পার্ক করব। পার্ক করে তারপর আমাদেরকে হাঁটতে হবে, তবে এটাও হাঁটার ডিস্টেন্সটাও একেবারে কম না, 300 মিটার মতো হাঁটতে হয়। এখান থেকে পাথুরের পথ ধরে মোটামুটি হেঁটে যেতে হয়। এখানে পার্কিং করতে গিয়ে বিচিত্র এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। ইজি পার্ক জ্যাপ যেটা আছে সেটাতে পার্ক করা যায়, কিন্তু এখানে মোবাইল নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। অনেকক্ষণ ধরে ওয়েট করে তারপরে মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পরে তারপরে গাড়ি পার্ক করা হয়। আর পার্কিং ইনস্ট্রাকশনও ছিল কিছুটা হেজি। আর তাছাড়া ম্যানুয়াল টিকিটিংয়ের যে জায়গাটা, মানে ম্যানুয়াল যে টিকিট কেটে গাড়ি পার্ক করেছে সেটা নষ্ট ছিল। আমরা জাস্ট ওয়াটারফলের কাছাকাছি চলে এসেছি। বাম পাশেই ওয়াটারফল, এটা আর কিছু দূর রান করেই ইনফ্যাক্ট ফল করবে। তার আজ গাড়িতে ঘুমানোর কারণে ঘুম পুরোপুরি ভাঙে নাই, যে কারণে আসলে কোল থেকে নামছিল না। আর জামিনের হাতে কফি মাথা ধরেছিল, কফি খেলাম, ব্ল্যাক কফি, 34 krona, এখনও দাম মনে আছে। এটাই সুইডেনের লাইফ। বাংলাদেশ হলে হয়তো দুধ চা বা অন্য কিছু পাওয়া যেত, তার সাথে চপ, সমুচা, সিঙ্গাড়া বা আরও অনেক কিছু। আমরা একেবারেই ফল বলা যায় যে ফলটা যেখানে সেখানে পৌঁছে গেছি। সেইখানে যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মে একটু আমরা রেস্ট নিচ্ছি, কারণ 300 মিটার ঢালু রাস্তা ছিল, খুব বেশি কষ্ট হয়নি। আমি চিন্তা করছি যে আসলে যাওয়ার সময় এটা কীভাবে ওঠা যাবে। তবে যেই ঝর্ণাটার শব্দ বা ওভারঅল ওয়াটার ফ্লো, সেটা কিন্তু মানে সারপ্রাইজিংলি বিস্মিত করছে। আমরা চেষ্টা করেছিলাম মানে যে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা, কিন্তু এটার সাইজটা আসলে ছবি বা ভিডিওতে কোনোভাবেই বোঝা ছিল না। কারণ জাস্ট চিন্তা করেন যে আমরা যে প্ল্যাটফর্মটা যেখানে দাঁড়াইছি এখান থেকে অন্য সাইডটা 60 মিটার মানে অলমোস্ট প্রায় 200 ফিট চওড়া। তো এই ধরনের এখানে উপরে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা আছে, যেখানে গিয়ে লোকজন মোটামুটি ছবি তোলে। আর নিচে যাওয়া যায়, নিচে যাব, ওইখানে কোনো একটা বেজ আছে যেখানে দাঁড়িয়েও পুরো ঝর্ণার ভিউটা পাওয়া যায়। আমি আসলে চেষ্টা করেছিলাম যে এই ভিডিওটাতে যাতে মানে একটু প্রয়োজনীয় ভিডিওটুকু রাখা যায়, কিন্তু সব কিছু মিলিয়ে কেন জানি হয়ে ওঠে নাই। তবে ভিডিওতে যা দেখা যায়, রিয়ালিটিটা আসলে অনেক বেশি ফ্যাসিনেটিং। বাই দ্য ওয়ে, এটা বলে রাখা ভালো যে আমরা এখানে আসছিলাম হচ্ছে আমাদের গাড়িতে করে। এখানে আসতে গেলে যে কেউ যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে চান, সেই ক্ষেত্রে অরে স্টেশন থেকে ট্রেন ধরে দুভেল স্টেশন পর্যন্ত আসা যায়। তারপর সেখান থেকে হচ্ছে বাস ধরে অরের কাছাকাছি কোনো একটা জায়গায় আসা যায়। তবে সেখান থেকে আবার প্রায় 1.5 কিলোমিটারের মতো হাঁটতে হবে। এটা একটু বাচ্চা বা বয়স্ক যারা থাকবে তাদের জন্য খুব একটা কনভেনিয়েন্ট না,
বাট অল্টারনেটিভ নেই। অল্টারনেটিভ যেটা আছে সেটা আসলে একটু এক্সপেন্সিভ। আমাদের পরিচিত এক বাঙালি পরিচিত না, বাঙালি ফ্যামিলির সাথে সেখানে পরিচয় হয়েছিল, যারা এসেছিলেন হচ্ছে পুরো অরে থেকে ট্যাক্সি নিয়ে, এবং ট্যাক্সি নিয়ে আসা যাওয়া প্লাস এখানে 1 ঘন্টা থাকা, সেটার জন্য প্রায় 1,500 ক্রোনা তাদেরকে ট্যাক্সি বিল কাউন্ট করতে হয়েছে, যেটা বাংলাদেশি টাকা প্রায় 15,000 টাকা, 15 থেকে 17,000 টাকার মতো। তো যাই হোক, আমরা আমাদের সেকেন্ড যে পজিশনটা, সেই পজিশনে চলে আসছি। এই জায়গা থেকেও আসলে ভিউটা আরও বেশি চমৎকার। তবে বাই দ্য ওয়ে আরও নিচে নামা যায়, কিন্তু বাচ্চা কাচ্চার সাথে থাকার কারণে আসলে আমরা অতটা রিস্ক নিতে চাই নাই। আর আমরা নিচে নামতেছি, আবার উপরে উঠতে হবে, এটাও কিন্তু হচ্ছে যে যথেষ্ট একটা হেক্টিক জার্নি হয়ে যাবে উপরে ওঠারটা। তো ওটা মাথায় রেখেই আসলে এই জায়গাটাতেই আমাদের মানে আলটিমেট ডেস্টিনেশন ধরে আমরা আমাদের ন্যাচারাল বিউটি যে ভিউ করার যে ব্যাপারটা আছে সেটা, অথবা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি যেটা আছে সেটা সবগুলো শেষ করার চেষ্টা করলাম। এখন আমরা একই রাস্তা ধরে হচ্ছে রওনা দিচ্ছি, যাব হচ্ছে রিস্তা ফলেটে। বাট যেহেতু এখন মোটামুটি হচ্ছে লাঞ্চ আওয়ার, পরে শহরে গিয়ে কোনো এক জায়গায় লাঞ্চ করব। আর অনেক শহরে কি আমাদের আসলে লাঞ্চের যেটা হয় যে এখানে সব কিছু এক্সপেন্সিভ, ইনফ্যাক্ট সুইডেনে বাংলাদেশের মতো পার পারসন বা পার হেড কাউন্ট করে লাঞ্চ করার স্কোপটা একটু বলা যায় যে হচ্ছে মানে প্রায় অসম্ভবই আর কি, অনেক বেশি খরচ পড়ে যায়। সো অধিকাংশ ক্ষেত্রে আমাদের যেটা টার্গেট থাকে যে কোনো একটা অ্যারাবিয়ান পিৎজা শপ, যেটা এখানে বলে অ্যারাবিয়ান পিজারিয়া, সেখানে ঢুকে একটা পিৎজার অর্ডার করা এবং তার সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করা। ফ্রেঞ্চ ফ্রাইজকে এখানে বলা হচ্ছে পমিজ। তো যেটাতে দেখা যায় যে আরিব এবং তারাজ পমিজ খায়, আমরা পিৎজাও আরিব তারাজ পিৎজাও আমাদের সাথে শেয়ার করে, এই হয় আর কি। আর ফেরার পথে আমরা অরে সিটির সাথে লাগানো একটা বেশ চমৎকার সুন্দর একটা মাঠ পেলাম, তো যেটা আসলে অরে স্টেশনের পাশে। এই মাঠের খুব চমৎকার ব্যাপারটা আছে যে উপরে যে অরে স্কুলান যে বড় যে পাহাড়টা আছে, সেখান থেকে লোকজন প্যারাগ্লাইডিং করে, এবং প্যারাগ্লাইডিং করে কিন্তু এইখানে এসেই নামে সবাই। আমার একটা জিনিস নিয়ে এখনও কনফিউশন আছে যে এরা যে প্যারাগ্লাইডিং করে, এরা কিন্তু গ্লাইডটাকে কন্ট্রোল করে, মানে ডানে বামে তারা হচ্ছে মুভ করাতে পারে। তো এটা আসলে কিভাবে করে আমি ঠিক এখনও ক্লিয়ার না, হয়তো কোনো মেকানিজম আছে। তো যাই হোক, এখানে আমরা সবাই ব্যস্ত হচ্ছে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে, আর একটু হাঁটাহাঁটি করে শরীরের জয়েন্টটা ছুটাতে। তারাজ আরিফ দুইজনই এই জায়গাটাতে এসে বেশ ভালো রকমের খুশি হয়েছে, আমারও খারাপ লাগে নেই। বাই দ্য ওয়ে, এখন আমরা ঢুকে গেলাম হচ্ছে অরে মেইন শহরের ভেতরে। এইখানেই আশেপাশে কোথাও সেন্ট্রাম আছে, মানে সেন্ট্রাল যে শপিং মলের যে এরিয়াটা সেটা। তবে সেন্ট্রামে গিয়ে ম্যাকডোনাল্ডসে খাওয়া যেত, বাট এখানে যেহেতু পিৎজার দোকানটা পেয়ে গেলাম, সেহেতু এখানে ঢুকে যাওয়ার পরে ইনফ্যাক্ট পিৎজা বা পমিজ সব মিলে অর্ডার করে ফেললাম। তবে স্টকহোমের তুলনায় এই জায়গাটা একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, আর দোকানটা ইনফ্যাক্ট আমার বা জাবিন কারোরই খুব একটা পছন্দ হয়নি। স্পেশালি হচ্ছে দোকানি, সে কিছুটা ছ্যাঁচড়া ছিল, কোনো কিছুই সহজে দিতে যাচ্ছিল না। ইনফ্যাক্ট সালাদটাও সম্ভবত, আমি কনফার্ম না, আমাদেরকে সম্ভবত টাকা দিয়ে কিনতে হয়েছে। তো যাই হোক, আর তার সাথে খাবার যেটা ছিল আলহামদুলিল্লাহ খারাপ না, বাট যেটা বলবো যে দাম হিসাবে আসলে আপ টু দ্য মার্ক না। এটা হচ্ছে সি ফুড পিৎজা, জীবনে সি ফুড দেওয়া পিৎজা খেয়েছি, বাট সি ফুডের স্বাদগুলো আসলে বুঝতেই পারিনি যে কী ছিল এখানে বা কী দেওয়া ছিল, বা মানে আসলে সেইভাবে খুব একটা টেস্টি মনে হয়নি।
তো এরপরে খাওয়া শেষ করে আমরা রওনা দিচ্ছি হচ্ছে রিস্তা ফলেটের দিকে। রিস্তা ফলেটের রাস্তাটা হচ্ছে E14 ধরে, E14 হাইওয়ে ধরে যেতে হবে আসলে একটা অস্তারসুন্দ, যেটা হচ্ছে কমিউন, সেই কমিউনের দিকে। প্রায় আবারও হচ্ছে 18 কিলোমিটার মতো, এবং যেতেও সময় লাগছে 18 কিলোমিটার মতো। এইখানে গাড়ি পার্ক করলাম, গাড়ি পার্ক করে উপরে হচ্ছে এখানে একটা রিস্তা ফলেট ক্যাম্পিং আছে, ক্যাম্প সাইট আর কি, এটা একটা। তো ঝর্নার পাশে, তো ক্যাম্প সাইটের প্রতিটা ক্যাম্প সাইটে যে রিসেপশন থাকে বাম পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা আসলে রিসেপশন। ওইখান থেকেই লোকজন সব ক্যাম্পিংয়ের পারপাসে কমিউনিকেট করে। আমাদের এখানে আসলে করার কিছু ছিল না, আমরা ভেতরে হাঁটা দিব, এবং এখান থেকেও প্রায় 200 মিটার হাঁটতে হবে। 200 মিটার হাঁটার পরে হচ্ছে আসলে মেইন ঝর্ণাটা। সামনে ঢালু রাস্তা, সামনে আসলে যেই হাউস বিল যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, আর এখানে ছোট ছোট কিছু কটেজ আছে। আর এর বাইরেও লোকজন হচ্ছে যাদের নিজস্ব টেন্ট আছে তারা টেন্ট নিয়ে এসে এখানে টেন্ট ফেলে ক্যাম্পিং করে। ক্যাম্পিং সাইটটা খুব একটা বড় না, বাট অ্যাভারেজ, এবং বলা যায় যে খারাপও না, সব কিছু মিলায় চলে। যেটা বলছিলাম যে রিস্তা ফলেট মোস্ট প্রবাবলি সুইডেনের সেকেন্ড লার্জেস্ট ঝর্ণা। এটার হাইটটা ট্রান্সপোসের মতো অতটা উঁচু না, 14 মিটারের মতো, বাট এটাও বেশ ভালো রকমের চওড়া, এবং এটা একটা খুব চমৎকার একটা হচ্ছে অ্যাম্ফি থিয়েটারের মতো একটা চমৎকার একটা ভিউ আছে। আর যেটার হচ্ছে বাই দ্য ওয়ে এই এলাকাটা, যেটা এই এলাকাটার নাম হচ্ছে আন্ডার স্কর। এটা স্পেলিংটা সুইডিশ, আমি হয়তো প্রপারলি করতে পারছি না, যেটা আসলে হল্যান্ড যে ল্যান্ড আছে সেটার বা হল্যান্ড যে এরিয়াটা সেটার কাছাকাছি। আমরা ঝর্ণা পেয়ে গেছি আমাদের, এবং এই যে এই ঝর্ণাটাও আসলে আমাদের একটা ঝর্ণা দেখে সেই ঝর্ণাটা যে খারাপ লাগেনি। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই ঝর্ণার একটা বড় একটা পার্ট আছে, যে পার্টটা আসলে এখান থেকে দেখা যায় না, যেটা আমরা পরে টের পেয়েছি, যেটা আসলে আছে ওই পাশে কীভাবে যায় সেটা কোনো আইডিয়া নেই আমাদের। আর নিচেও চাইলে নামা যায়, বাট রিস্ক নেই। তবে এই ঝর্ণাটাও বেশ উঁচু না হলেও এই ঝর্ণাটাও বেশ সুন্দর লাগছে। এটাও শীতের সময় জমে যায়, এবং শীতের সময় আরও একটা ডিফারেন্ট আরেকটা ভিউ দেয়। সো লোকজন ইনফ্যাক্ট শীতের সময় গরমে দুই সময় আসে এখানে এটার যে ন্যাচারাল বিউটিটা সেটা উপভোগ করার জন্য। আর এই ঝর্ণার এই সেগমেন্টটা এবং ওই পাশে যে আরেকটা সেগমেন্ট আছে, এটার মাঝখানে একটা কেভ আছে, গুহা আছে, যেটা 14 মিটার লম্বা, এবং যেটা ঝর্ণার পানি যদি শুকিয়ে যায় অথবা জমাট বেঁধে যায়, তখনই আসলে ওই ঝর্ণাটাকে ওই কেভে পৌঁছানো যায়। আর এই কেভটা নিয়ে কোনো একটা মুভিও হয়েছিল, পুরনো কোনো একটা মুভি আছে, আমি আসলে মুভিটার নাম জানি না, বাট যদি কারো আগ্রহ থাকে তারা সার্চ দিয়ে ইনফ্যাক্ট আপনারা দেখে নিতে পারেন। আর এই ঝর্ণাটা যে আপনার ওয়াটার ফ্লো এটা ট্রান্সফিউশনের থেকে কম, এটা অ্যাপ্রক্সিমেটলি 500 কিউবিক মিটার পার সেকেন্ড পানি ডিসচার্জ না, পানি হচ্ছে ওয়াটার ফল করে, যেটা বেশ এটাও একটা বড় একটা অ্যামাউন্ট। লোকজন ছবিতে বা ভিডিওতে কম দেখা গেলেও আসলে লোকজন কিন্তু কম না, কারণ চেষ্টা থাকে প্রত্যেকের কি বাদ দিয়ে ভিডিও করা বা ছবি তোলা। যাই হোক, আমাদের ওইখানের পয়েন্টটা আমরা শেষ করে আমরা উপরে উঠে আসছি। এখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে,
যেটা 14 ফুট উপরে যে ওয়াটার ফ্লো করছে সেটার উপরের অংশটা। এদিক দিয়ে অনেকে দেখলাম যে ঝর্ণার ওই পারে চলে গেছে, আসলে তা কিন্তু কিভাবে গেল সেটা কোনোভাবে এক্সপ্লোর করতে পারিনি। তো আমরা ইনফ্যাক্ট আমাদের এই ঝর্ণা দেখার স্বাদটাও আসলে অনেকখানি মিটছে। তাই এখন রওনা দিচ্ছি পার্কিংয়ের দিকে, আবার মেঠোপথ না পাহাড়ি পথ ধরে। এটা নদী, মানে এই নদীগুলোই আসলে গিয়ে অরে শহরের পাশে যে নদীটা অরে বা দুভেদ, সেটার পাশের যে নদীটা সেটা আসলে এখান থেকে এই ঝর্ণাই আসলে সোর্স। অনেক হাউস বিল আসছে লোকজন ক্যাম্পিং করার জন্য। অনেকেই তাদের ফার্নিচার সব কিছু সহ নিয়ে এখানে আসছেন। যেটা বললাম যে যাদের নিজস্ব টেন্ট আছে তারা সাইডে টেন্ট বিছিয়ে বা খাটিয়ে, আর যাদের হাউস বিল প্যান আছে আসলে বাড়ির গাড়ি আর কি, গাড়ি আর কি, যেটা মানে গাড়ির উপরে বাড়ি বলা যায় আছে, তারা সেটা নিয়ে আসছেন। এখন ফেরার পালা। আমরা ব্যাক করবো আমাদের অরের হোটেলে। সো আজকের মতো এইটুকুই। নেক্সট ট্রন্ডহেইমে যাওয়ার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা হয়তো আমরা আপলোড করব কোনো এক সময়। আজকের ভিডিও শেষ এখানেই। আপনারা ভালো থাকবেন, আর আমাদের সাথে থাকার জন্য, শুভ ইচ্ছা বা শুভকামনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।